সে প্রায় ১০০ বৎসর আগের কথা। হুগলি জেলার বিখ্যাত পান্ডুয়া গ্রামে ছিলেন এক ব্রাহ্মণ জমিদার। গ্রামে অনেক লোকের বাস, বেশিরভাগই ব্রাহ্মণ কায়স্থ। তাহা ছাড়া বাগদি, অন্যান্য কৃষিজীবী হিন্দু এবং মুসলমানও ছিল। সেই সময়ে প্রত্যেক ভদ্র ও সঙ্গতিশালী ব্যক্তিকে সর্বদা সতর্ক থাকিতে হইত। তখন ইংরেজ শাসন বদ্ধমূল হইলেও চোর ডাকাতের উপদ্রব ছিল খুবই বেশি। পান্ডুয়াতে একটি থানা ছিল, তবু স্থানীয় লোকেদের নিরাপদভাবে বসবাস করিবার উপায় ছিল না। প্রায়ই ডাকাতি হইত ভীষণভাবে। সেকালে চন্দননগর, হুগলি ও বর্ধমানের ডাকাতের দল অদ্ভুত কৌশলের সহিত ডাকাতি করিত। পুলিশ কিছুই করিতে পারিত না। সরকারি রিপোর্টে আছে, দ্য হুগলি অ্যান্ড বর্ধমান পুলিশ আনএবল টু এফেক্ট দেম, অ্যাজ ইন দ্য পান্ডুয়া থানা দে আর আনসাকসেসফুল। সুতরাং ডাকাতেরা নির্বিঘ্নে লুট করিয়া চলিয়া যাইত। সেকালে ডাকাতেরা এমন দুর্ধর্ষ ছিল যে তাহারা যে বাড়িতে ডাকাতি করিতে যাইবে সেই বাড়িতে পূর্বেই পত্র দিয়া জানাইয়া দিত, কিংবা কোনো লোক গিয়া কৌশলে সংবাদ দিত। এমনও দেখা গিয়াছে যে অতিথির বেশে কিংবা সন্ন্যাসী বা ফকিরের বেশে আসিয়া ডাকাতেরা গৃহস্থের যথা সর্বস্ব লুণ্ঠন করিয়াছে। ওই সময়ে ভদ্র ও সম্ভ্রান্ত ধনী ব্যক্তিরা ভয়ে ভয়ে দিন কাটাইতেন। থানায় দারোগা ও পুলিশ থাকিত বটে, কিন্তু তাহারা দুর্দান্ত দস্যুদের সঙ্গে কোনো রূপেই আঁটিয়া উঠিতে পারিত না। পান্ডুয়া গ্রামের জমিদারের নাম ছিল পতিত পাবন বন্দ্যোপাধ্যায়। বিশেষ সম্ভ্রান্ত এবং সম্পত্তিশালী লোক। জমিদার মহাশয়ের বয়স ৫০-এর কাছাকাছি। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। বেঁটে মানুষ, হাড়ে মাসে গড়া মজবুত শরীর। প্রজাদের প্রিয় জমিদার। প্রজাদের তিনি সত্য সত্যই সন্তানের মতো ভালোবাসিতেন। ম্যালেরিয়া, ওলা উঠা, বসন্ত রোগ প্রায়ই গ্রামে সংক্রামক আকারে দেখা দিত। সে সময়ে তিনি তাহাদের চিকিৎসার ব্যবস্থা করিতেন। অন্নহীনে অন্নদান, দুর্ভিক্ষের সময় নিজের গোলাজাত শস্য হইতে ধান, চাউল ইত্যাদি দান করিতেন। সরকারের কাছেও তাহার বেশ সুনাম ছিল। প্রতিদিন প্রাতঃকালে তিনি দরবারে বসিতেন। পূজার কিছুদিন পরের কথা। পতিতপাবন বাবু কাছারিতে বসিয়া আছেন। বিস্তৃত ফরাস বিছানো, তাহার উপর ছোট একখানা গদি, ধবধবে পরিষ্কার। পাশে ৩-৪টি তাকিয়া। পতিতপাবন বাবু আলবোলা টানিতেছেন এবং নায়েব, জমানবিশ, সুমারনবিশ ও মুহুরিদের সঙ্গে গল্প করিতেছেন। চাষবাসের কথা, ফসলের কথা, সামাজিক, বৈষয়িক ও স্বাস্থ্যের কথা। এমন সময় একটি লোক আসিয়া তাহাকে একখানি চিঠি দিয়া মুহূর্ত মধ্যে চলিয়া গেল। লোকটার দিকে নজর রাখিবার সুযোগ কেহ পাইল না। পতিতপাবন বাবু চিঠিখানি পড়িয়া বিষণ্ণ হইয়া পড়িলেন। তাহার পাশে বসিয়াছিলেন তাহার একান্ত বিশ্বাসী নায়েব হরলাল ঘোষ। পাশের গ্রামেই তাহার বাড়ি। প্রকৃতপক্ষে হরলাল ঘোষই পতিতপাবন বাবুর জমিদারি, শাসন, সংরক্ষণ, দেখাশোনা সবই করেন। ওদিকে সেকালের কলিকাতা মেডিকেল কলেজের একজন কৃতী ছাত্র ছিলেন তিনি। রোগীদের ঔষধপথ্য দিয়া প্রায়ই সাহায্য করিতেন। দীর্ঘকায়, বলিষ্ঠ মানুষ। চোখে মুখে তাহার প্রতিভার দ্যুতি। পতিতপাবন বাবু পত্রখানি পড়িয়া হরলাল বাবুর হাতে দিলেন। হরলাল বাবু ২-৩ বার পত্রখানি পড়িয়া একটু চিন্তিত হইয়া পড়িলেন। তারপর পতিতপাবন বাবুকে বলিলেন, আপনি আজকের মতো কাছারি ভেঙে চলুন আমার সাথে, একটু গোপন কথা আছে। তাহারা দুইজনে বাড়ি হইতে অনেকটা দূরে একটি ছোট পুকুরের কাছে আসিয়া হরলাল বাবু ডাকলেন, নবীনদা, বাড়ি আছো? উত্তর আসিল, আছি। কে তুমি? আমি হরলাল, সঙ্গে আছেন কর্তাবাবু। আরে কি বরাত, কি বরাত বলিয়া একজন ৩৫-৩৬ বৎসর বয়স্ক লোক বাহিরে আসিল। লোকটার কি ভীষণ চেহারা, দেখিলেই ভয় হয়। শ্যামবর্ণ, দীর্ঘকায়, হাতে পায়ের পেশি স্ফীত, মনে হয় যেন লোহায় তৈয়ারি। চক্ষু দুইটি জ্বলন্ত। বাহির হইয়া আসিয়া
দুইজনকে প্রণাম করিয়া নবীন বলিল, কর্তামশায়ের পায়ের ধুলো পড়ে আমার এ মাটি সোনার মাটি হয়ে গেল। পতিতপাবন বাবু বলিলেন, নবীন, আমার বড় বিপদ। নবীন কহিল, তোমার আবার বিপদ কি কর্তা? হরলাল বাবু বলিলেন, তুমি এক্ষুনি চলো আমাদের সাথে। নবীন পলক মধ্যে লাঠি হাতে তাহাদের সঙ্গে চলিয়া আসিল। নবীন বলিল, এই কথা, কোনো ভয় নেই। নবীন বাগদির হাতে লাঠি থাকতে কারো সাধ্য নেই যে এ বাড়ি লুট করে। আপনি কাকেও কোনো কথা না বলে মা ঠাকুরনদের ও ছেলেমেয়েদের নিয়ে হরে ভাইয়ের বাড়ি চলে যান। সাবধান, কাকেও কিছু বলবেন না। একটু ভাবিয়া কহিল, না হয় আমি আপনাদের পৌঁছে দেব। এই বলিয়া সে বাড়ির চারিদিক অন্দরমহল পর্যন্ত সব ঘুরিয়া আসিয়া কহিল, আমি সব লোকজন ঠিক করে ফেলি। পতিতপাবন বাবু কহিলেন, নবীন ভাই, আমি বাড়ি ছেড়ে যাব না। যদি এমন কিছু হয় তবে আমার বন্দুক আছে, গুলি চালাবো। নবীন বলিল, কর্তামশাই, কিছু করতে হবে না। আপনি মাঝের ঘরে মা ঠাকুরনদের নিয়ে থাকুন, আমি নিজে আপনার দোরের কাছে পাহারা দেব। নবীন যাইবার সময় কহিল, বাবু, কাছারির পাইক বরকন্দাজ যারা আছে তাদের সকলকেও লাঠি, বল্লম, দা, কুড়ুল, টাঙ্গি, তরোয়াল যা কিছু আছে সব নিয়ে তৈরি থাকতে বলবেন। হরলাল বাবু সব ব্যবস্থা করতে বাহির হইলেন। পতিতপাবন বাবুকে বলিয়া গেলেন, আপনি নিশ্চিন্ত মনে আহার ও বিশ্রাম করুন, কিছু ভাববেন না। নবীন বাগদি ছিল একজন কুখ্যাত ডাকাত। সে ছিল দলের সর্দার, তখনও সেই সর্দার। পতিতপাবন বাবু তাহাকে জমিজিরাত ঘরবাড়ি করিয়া দিয়েছেন। এখন সে চাষবাস করে, ক্ষেত খামার দেখে। তবে সে যে একেবারে ডাকাতি ছাড়িয়াছে এ কথা কেহ বিশ্বাস করে না। একসময় সে ছিল সর্দার ডাকাত। পতিতপাবন বাবুর প্রতি ছিল তাহার ভক্তি ও শ্রদ্ধা। তাহার দাপটে পাণ্ডুয়ার কোনো বাড়িতেই বড় একটা চুরি ডাকাতি হইত না। এই কারণে ডাকাত জানিয়াও গ্রামের ছেলে বুড়ো সকলে তাহাকে ভালোবাসিত। এদিকে তাহার ব্যবহার ছিল অতি মধুর। প্রতিদিন তাহার বাড়িতে পুরনো বন্ধু ডাকাতদের সঙ্গে তাহার আড্ডা বসিত। সে এই আড্ডার মায়া তখনও ছাড়িতে পারে নাই। সেদিন আবার একটা হাতিয়ার ধরার সুযোগ পাইয়া নবীন উৎফুল্ল হইয়া উঠিল এবং একে একে কেফাতুল্লাহ, রাজু বৈরাগী, গোলাম ডোম প্রভৃতিকে সংবাদ দিয়া আনিয়া বলিল, ভাই, আমার বাবুর বাড়ি ডাকাতি হবে বলে চিঠি এসেছে। বাবুকে বাঁচাইতে হবে। তোমরা দলে বলে আমার এখানে এসো, জং পড়ার তলোয়ারটা আবার রক্ত খেয়ে তাজা হয়ে উঠুক। তাহার বন্ধু ডাকাতরা রাজি হইয়া সমবেত কণ্ঠে কহিল, হ্যাঁ, আমরা সকলে আসবো তোমার বাড়ি, তারপর হুকুম মতো কাজ করব। নবীন নিশ্চিন্ত হইল, রাত্রির জন্য প্রস্তুত হইতে লাগিল। রাত্রি হইয়াছে, পল্লী নিস্তব্ধ। বাড়ির কাহারও কোনো সাড়া শব্দ নাই, সকলেই নিদ্রামগ্ন। জমিদার বাড়ির পশ্চিম দিকের দেওয়ালের পাশে ছিল একটা বিশাল বটগাছ। উহার শাখা প্রশাখা চারিদিকে ছড়াইয়া পড়িয়াছিল। তারপরেই বাগান। বাগানে নানা জাতির গাছ ডালে ডালে পাতায় পাতায় মিলিয়া গিয়াছে। গাছের নিচে অন্ধকার। রাত্রে তো দূরের কথা, দিনের বেলাও সেখানে ভালো করিয়া কিছু দেখা যায় না। বাগানের পাশ দিয়া একটি শীর্ণকায় খাল বহিয়া চলিয়াছে ঝিরঝির করিয়া। তাহার পাশেই শ্মশান। ক্রমে রাত্রি দ্বিপ্রহর হইল। চন্দ্র অস্ত গিয়াছে। আকাশে ফাঁকা ফাঁকা মেঘ। ডাকাতেরা এইবার মশাল জ্বালিয়া তাহাদের দলের সর্দার গৌরলিজারির হুকুমে জয় মা কালী আর হাড়েরে শব্দে চারিদিক মুখরিত করিয়া বটগাছের শাখা ধরিয়া বাড়ির ছাদের উপর উঠিতে শুরু করিল। তাহারা ঘন ঘন চিৎকার করিতে লাগিল। তাহাদের বিভৎস চিৎকার গ্রামের চারিদিকে প্রতিধ্বনিত হইতে লাগিল। এদিকে নবীন ও তাহার দলের লোকেরা বাড়ির চারিদিকে সারি সারি বাঁধিয়া ডাকাতদের কীর্তিকলাপ লক্ষ্য করিতেছিল। যেমন একজন ডাকাত আসিয়া ছাদে লাফাইয়া পড়িতেছিল, অমনি নবীন ও তাহার দলের লোকেরা পাল্টা জবাব দিতেছিল হাড়ে রে করিয়া। দুই পক্ষেরই মশাল জ্বলিয়া উঠিয়াছিল।
ওদিকে কয়েকজন ডাকাত খিড়কির দরজা ভাঙিয়া অন্দরে প্রবেশ করিয়া হইহল্লা করিতেছিল, আর কয়েকজন বাহিরের দরজা ভাঙিয়া বাড়ির ভিতরে ঢুকিবার চেষ্টা করিতেছিল। এইবার নবীন বাঁশি বাজাইল। সঙ্গে সঙ্গে আরম্ভ হইল ভীষণ লড়াই, হাতাহাতি, লাঠালাঠি। সড়কি ও বল্লমের আঘাতে দুই পক্ষের লোকই আহত হইতে লাগিল। নবীনের দলে কম লোক হইলেও তাহাদের উন্নত অস্ত্র পরিচালনার কৌশলে ছাদের পথ দিয়া যেসব ডাকাত আসিয়াছিল তাহাদের প্রায় সকলেই লাঠির ঘায়ে হাঁটু ভাঙা হইয়া পড়িয়াছিল। বাহিরে কেফাতুল্লাহ, রাজু বৈরাগী এবং গোপালডোমের ভীষণ আক্রমণে ডাকাতদের অনেকেই আহত অবস্থায় কাছারির বাহিরে বিরাট মাঠের মধ্যে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে পড়িয়া রহিল। ডাকাতেরা 2 ঘণ্টার মধ্যেই হাড় মানিয়া পালাইতে শুরু করিল। এমনকি তাহারা মৃত ও আহত সঙ্গীদেরকে সরাইয়া লইবার সুযোগও পাইল না। অতি অল্প সময়ের মধ্যেই বাড়ি শান্ত হইয়া গেল। জমিদার বাড়ির ঘরে ঘরে আলো জ্বলিয়া উঠিল। পরদিন সকালবেলা গ্রামের লোকের মুখে মুখে ডাকাতির কথা এবং নবীনের প্রশংসা হাটে ঘাটে প্রচারিত হইয়া পড়িল। থানার দারোগা ও পুলিশ দল আসিল। মৃত ও আহত ব্যক্তিদের তাহারা সদরে চালান দিল। এই ডাকাত দল বিভিন্ন সময়ে যে কত স্থানে ডাকাতি করিয়াছে তাহার সংবাদও পাওয়া গেল এবং আরও অনেকে ধরা পড়িল। সরকারি বিবরণীতে এই ডাকাতদের বলা হইয়াছে চন্দননগরের গ্যাং, চন্দননগরের ডাকাত দল। পতিতপাবন বাবু নবীনকে প্রচুর পুরস্কার দিয়াছিলেন। এই ঘটনার পর নবীন সম্পূর্ণরূপে ডাকাতি ছাড়িয়া দিয়েছিল। পাঠ করা গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। ধন্যবাদ।